আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান এবং কমিশনের সকল সদস্যবৃন্দকে এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে। তা আমি যে বিষয়টা পরিষ্কার বলতে চাই যে আপনারা সংস্কার কার্যক্রম কত দিনে শেষ করবেন আমাদের দরকার। কারণ সংস্কার কার্যক্রম আপনারা অবশ্যই চালাচ্ছেন, যেটা আজকে আমরা বুঝতে পারলাম। আমাদের আইন উপদেষ্টা বললেন যে আমরা এইগুলো ঠিক করেছি। তো আমার একটা পরামর্শ হলো যে সংস্কার কার্যক্রম কত দিনে কত তারিখের মধ্যে আমরা শেষ করতে পারবো, এর একটা রোডম্যাপ আমরা চাই আর কি। আর দ্বিতীয় বিষয় হলো নির্বাচনের যে বিষয়। এখানে ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন করবেন। তো এই নির্বাচনের বিষয়ে বিভিন্ন দল অনেক যৌক্তিক দাবি আমরা উত্থাপন করতেছি। তো মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলতে চাই যে ডিসেম্বর থেকে জুন এটা লম্বা সময়। এই সময়টা মানে অনেকের মধ্যে সন্দেহ এবং সংশয় তৈরি হয় যে কবে হবে কবে হবে। আমি মনে করি আপনার জাতির সামনে আপনার যে দেওয়া টাইম ডিসেম্বর থেকে জুন, এর মধ্যে আপনি কোন মাসে ইলেকশনটা করতে চান এর একটা সুস্পষ্ট রোডম্যাপ জাতিকে দিলে জাতি হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। তা না হলে লম্বা 6 মাস সময় এখানে অনেকের মধ্যে সংশয় তৈরি হয়। আমি আপনার কাছে এই একটা রোডম্যাপ চাই, দুটা রোডম্যাপ। একটা হলো সংস্কার করার রোডম্যাপ, কতদিনে আপনারা সংস্কার কার্যক্রম শেষ করবেন। আর দ্বিতীয় হলো ইলেকশনের রোডম্যাপ চাই, আপনি কোন মাস ইলেকশনটা করবেন এটা আমরা চাই। আর তৃতীয় বিষয় হলো যে অনেক ধন্যবাদ মাওলানা জালালউদ্দিন, অনেক ধন্যবাদ। আমি এখন শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আপনার পরিষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এবং আমার দলের সভাপতি, স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় বীর আসম আব্দুর রউফের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব সংক্ষেপে দুটি বিষয়কে বলতে চাই। জুলাই সনদ তৈরি করবার প্রশ্নে মাননীয় প্রধান উপদেষ্টা সহ সভাপতি সহ আমরা শুনলাম। আমরা এটি সুনির্দিষ্টকরণের দাবি করছি এবং ইতিমধ্যে যেটুকু ঐক্যমত্য তৈরি হয়েছে সেটি প্রকাশ করা এবং ভবিষ্যতে যে আলোচনাটুকু হবে সেই আলোচনাটুকু যদি আমরা ওয়েবসাইটে প্রকাশ করতে পারি তাহলে জনগণ জানতে পারলো, বুঝতে পারলো কতটুকু অগ্রগতি হচ্ছে, কতটুকু হয়নি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে, আমার দলের কাছে গুরুত্বপূর্ণ, জুলাই গণ অভ্যুত্থান দল নিরপেক্ষভাবে সমগ্র জনগোষ্ঠী অংশগ্রহণ করেছে। রাজনৈতিক দল, ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রাজনৈতিক দল, সমাজ শক্তি, নারী, শ্রমজীবী মানুষ থেকে কর্মজীবী, পেশাজীবী, শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। এই জনগোষ্ঠীকে আমরা সংস্কার প্রক্রিয়ায় কোনো অন্তর্ভুক্ত করছি না। আমরা শুধু রাজনৈতিক দলকেই এই প্রক্রিয়ার ভিতরে অন্তর্ভুক্ত করছি, তাদের সাথে কথা বলছি। আমার যেই সন্তান যিনি হারিয়েছেন তার বাবার সাথে আমরা কথা বলছি না। যে শ্রমজীবী মানুষ, যে দিন মজুর বলি আমরা তাদেরকে, 40 জনের উপরে তারা নিহত হয়েছে, তাদের কথা কি আমরা শুনছি না? আমি আজকে কমিশনের কাছে প্রস্তাব করব, এই বিশাল জনগোষ্ঠী যারা সরাসরি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না অথবা রাজনৈতিক দল অন্তর্ভুক্ত নয়, যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে, ফ্যাসিবাদকে তাড়াতে যাদের লাগে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে যে মানুষদের লাগে, তাদেরকে পরবর্তী আলোচনায় আমরা অংশ রাখি না। ধন্যবাদ। আমি আরেকটা কথা বলে শেষ করি, একটা লাইনে শেষ করছি। সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানকারী শক্তিসমূহের সাথে সরকারের যে দূরত্ব, এটি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথকে সুগম করবে। আজকে অনিশ্চয়তা, অবিশ্বাসের যে জায়গা তৈরি হয়েছে, নির্বাচন, সংস্কার, এসব প্রশ্নে আমি মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বান জানাতে চাই, আপনি এবং সমস্ত অংশীজনের সম্মিলিত একটি রোডম্যাপ সকলের মতের কে ধারণ করে একটি
সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ দিবেন, জাতির সংখ্যামুক্ত হবে, অস্থিরতা দূর অনেক হবে। ধন্যবাদ। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান জনাব ফরিদুজ্জামান ফরহাদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ঐক্যমত্য কমিশনের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় চিফ অ্যাডভাইজার, বাংলাদেশের অত্যন্ত প্রিয়জন ব্যক্তি নোবেল লরেট, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই যে ঐক্যমত্য কমিশনের সাথে আমরা মিটিং করেছি, কিছু কিছু বিষয়ে সমস্ত দল প্রায় একমত হয়েছে। সেই বিষয়টা গেজেট আকারে প্রকাশ করা উচিত, আর যেগুলো হয়নি বা যেগুলো নিয়ে কথা হবে সেগুলো একটু সময় দরকার। আর বর্তমান বাংলাদেশের সবচাইতে একটা বিষয় খুব আলোচিত, সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচনটা বিরোধী দল বা এখানকার অধিকাংশ দল, প্রায় 54টা দল, আমি গতকাল পত্রিকায় দেখলাম যে তারা 30শে ডিসেম্বর 2025 বিরোধ করতে চায়। আর আপনি বলেছেন 2026 জুন থেকে, ডিসেম্বর থেকে জুন। এই বিতর্কটা আপনি একমাত্র লোক যেটা এড়াতে পারেন। কিভাবে এড়াতে পারেন? আমার মনে হয় আপনি যদি আজকেই ডিক্লেয়ার দেন বা সামনে একটা আপনি অ্যানাউন্স করেন যে আমি এই মাসে নির্বাচনের ডেট শিডিউল ঘোষণা করব এবং এই মাসে নির্বাচন হবে। কারণ 30শে জুন থেকে ডিসেম্বর থেকে জুন 180 দিন। অনেকে বিশ্বাস করে, এখন করতে চাচ্ছে যে নির্বাচন নাও হতে পারে। সেটা থেকে এইটা যদি মানুষের কাছে ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, এটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। যার একমাত্র কারণ আমরা যেটা বুঝি, মানুষ যেটা বোঝে, আপনি লং টাইম ক্ষমতা থাকতে চান না। অতএব জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য সুনির্দিষ্ট একটা ডেট দেওয়া দরকার। সেটা 6 মাস পরে দেন, 3 মাস পরে নির্বাচন হোক, কিন্তু ডেটটা আগে ঘোষণা করলে। অনেক ধন্যবাদ জনাব ফরিদুজ্জামান ফরহাদ, অনেক ধন্যবাদ। একটা কথা, আর একটা বিষয় হচ্ছে, আমি ন্যাশনাল পিপুলস পার্টির চেয়ারম্যান এবং 11 দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোটের কনভেনার। গত আপনি 20টা দলের মিটিং এ ডাকেছেন। আমার জোট এবং আমি প্রথম থেকে 5ই আগস্ট পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আমাদের বাদ দেওয়া হয়েছে। এটা কোন ক্রাইটেরিয়াতে বাদ দেওয়া হলো, এটা আমাদের কাছে বোধগম্য নয়। ভবিষ্যতে এই বিষয়টা ধন্যবাদ রাখবেন। ধন্যবাদ ধন্যবাদ। আমি পরবর্তী বক্তাকে আমন্ত্রণ জানানোর আগে একটু বলে রাখি যে যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে, আপনারা কাউকে অ্যাড্রেস করা দরকার নেই, কারণ যারা আছেন তারা আছেন, সবাই দেখতে পাচ্ছে। সরাসরি আপনারা আপনাদের পয়েন্টে যদি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, এটা সমন্বয়ক জনাব মাসুদ রানাকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অল্প কয়েকটা কথা বলবো। ফ্যাসিস্ট ব্যবস্থা বিলোপ এবং বৈষম্যহীন বাংলাদেশ, এটাই ছিল গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। বিচার, সংস্কার এবং নির্বাচন, এটাই আমাদের এই সময়ের মূল চাওয়া। সংস্কার এবং নির্বাচন এটা আমাদের সাংঘর্ষিক কোনো বিষয় না। আমরা সংস্কারের যে বিষয়গুলো এসেছে, একেবারে জুলাই ঘোষণা থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটা সময় আমাদের দলের পক্ষ থেকে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা সেগুলো দিয়েছি, এবং আমরা এই সংস্কারের ব্যাপারে আমাদের যে প্রস্তাবনাগুলো এবং সহযোগিতা করা, সেই জায়গাটা আমরা রাখবো। কিন্তু আমরা যে জায়গাটা মনে করি সেটা হচ্ছে যে এই সাংঘর্ষিক বিষয়টা যদি করা হয়, তাহলে এটা একটা সংকটের জায়গা তৈরি করবে। ফলে এটার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ সেটা করা সম্ভব, এবং সংস্কার করে আমরা মনে করি যে এই বছরের মধ্যেই আসলে একটা নির্বাচন করা সম্ভব। যেটা বিভাজন তৈরি করে, বন্দর করিডোর, আমরা মনে করি এই বিষয়গুলো থেকে সরকারকে সরে আসা দরকার। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মাসুদ রানা। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আম জনতার দলের সভাপতি জনাব মিয়া মশিউজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। খুব সংক্ষেপে আমি যেটা বলতে চাই যে একটা অনির্দিষ্ট যাত্রা মানুষকে অস্থির করে। সে যখন জানে না কোথায় যাবে, কখন পৌঁছাবে। আমাদের বর্তমান জাতীয় প্রেক্ষাপটে নির্বাচনটা এরকম একটা অনিশ্চিত যাত্রার মধ্যে পড়ে গেছে বলে আমি মনে করি। একটা তারিখ দেওয়া উচিত। অস্থিরতা সৃষ্টি না হয় মানুষের মনে, অনিশ্চয়তা যতক্ষণ থাকবে অস্থিরতা ততক্ষণ কমানো সম্ভব না।
আপনারা যদি চান যে এই দেশ স্থির থাকুক, কোনো অস্থিরতার সৃষ্টি না হোক, তাহলে আমাদের আগামী কর্মকাণ্ডগুলির জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। আমরা যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন আশা করছি। অনেক ধন্যবাদ জনাব মিয়া মুর্শিদুজ্জামান। একটা কথা বলি, আমি একটা চিঠি পেয়েছি আগামীকাল থেকে যে আলোচনা শুরু হবে সেখানে আমার দল থেকে একজন আসার জন্য। যেহেতু একটা আলোচনার বিষয়, আমাদের দলীয় ভাবেও কিছুটা আলোচনার দরকার হতে পারে এই সময়। আমি অনুরোধ করব অ্যাটলিস্ট 2 থেকে 3 জনকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার দল থেকে। আপনার অনুরোধটা আমরা শুনছি, কিন্তু যেহেতু এখানে এই হলে আলোচনা হবে এবং সকল দল একসঙ্গে আলোচনায় অংশ নেবে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা বসার ব্যবস্থাটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। অনেক ধন্যবাদ। এটা নিয়ে আমরা আপনার সঙ্গে কথা বলবো। কথা বলে এটা শেষ করব। আমি মনে করি এখন আমি এটা দাবি করব, কারণ আজকেও আমি চিঠি পেয়েছি আমার দল থেকে একজন আসার জন্য, অন্যান্য অনেক দলেরই একাধিক লোক আছেন এখানে। কাজে আমি এই দাবিটা করছি। ধন্যবাদ। বৈষম্য করবেন না। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানকে। গণফোরামের সাধারণ সম্পাদক। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং উপস্থিত সকলকে। আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন তিনি শুভেচ্ছা জানিয়েছেন, তার সাথে পরামর্শ করেই আমি আজকের এই সভায় উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সম্প্রতি জাতীয় নির্বাচন এবং সংস্কার নানা বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে কিছু বিভক্তি এবং বিভাজন আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে করিডোর, চট্টগ্রাম বন্দর, সংবিধান, জাতীয় নির্বাচন, এগুলো নিয়ে আমি আশা করব যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমাদের সকলের অভিভাবক এবং আমরা সকল রাজনৈতিক দল এবং রাষ্ট্রের সকল জনগণ আপনার প্রতি আস্থা রেখেছি, আপনি সেই আস্থা আমাদের রাখবেন, এটা আপনার কাছে প্রত্যাশা। সেই সাথে একটি বিষয়, কয়েকদিন আগে আপনার দপ্তর থেকে কিছু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হয়েছিল এবং সেখানে আপনার দপ্তর থেকে বলা হয়েছে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, গণফোরাম সেই শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে না। এবং আমরা অনেক চেষ্টা করেছি, বিশেষ করে আপনি দায়িত্ব নেওয়ার পরে আমরা এককভাবেও দেখা করেছি, যখন আপনি ডেকেছেন সমষ্টিগতভাবেও দেখা করেছি। আমরা আপনার নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ তাকে সমর্থন করি এবং আপনি সফল হওয়া মানেই এই জুলাই অভ্যুত্থানে আমাদের যে ত্যাগ এবং আমাদের যে আকাঙ্ক্ষা, যেটা মুক্তিযুদ্ধের একটা আকাঙ্ক্ষা ছিল কিন্তু 54 বছরও হয়নি, যে কারণেই কিন্তু এই জুলাই অভ্যুত্থানে একটা ফ্যাসিস্টকে সরানোর জন্য জাতীয় ঐক্য হয়েছিল। তো আপনার কাছে প্রত্যাশা হচ্ছে এই যে আপনার এই সরকারে কিন্তু আমরা কোনো উপদেষ্টা মহোদয় বা আপনার দপ্তরে একাধিকবার যাওয়া, ডিস্টার্ব করা, কাজের কোনো বিঘ্ন এগুলো করি না, কিন্তু বিশেষ কোনো প্রয়োজন যদি হয় তাহলে একটি রাজনৈতিক দল অন্তত একটা মেসেজ তো সরকার প্রধানের কাছে দিবে। যেমন আপনি কয়েকদিন আগে বলেছেন যে পরিস্থিতি, আমরা জানি না সেটা কত টাকা সঠিক, যে আপনি থাকবেন না, পদত্যাগ করবেন, আর সঙ্গে সঙ্গে আমার নেতা ডক্টর কামাল। ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান। আমরা তো তখন আমি আপনার দপ্তরের যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে ইতিপূর্বে সবার সঙ্গে চেষ্টা করেছি, ফোন করা, মেসেজ দেওয়া, কিন্তু কোনো রেসপন্স পাইনি। একটা পার্টির একজন জেনারেল সেক্রেটারি হিসাবে কোনো রেসপন্স পাবো না এটা আশা করা যায় না, এবং আশা করি যে গণফোরামের প্রতি বৈষম্য যাতে না থাকে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি লেবার পার্টি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানকে। কাজ করছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই যে আমাদের আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠক হচ্ছে। আমরা দীর্ঘ পথ পরিক্রমার পাড়ি দিয়ে আজকে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। আমাদের মাননীয় আইন উপদেষ্টা যেই ফিরিস্তি দিয়েছেন, আমাদের অনেকগুলো কাজ হয়েছে।
আমরা আশা করব আরো ভালো কাজগুলো হবে। আমি ধন্যবাদ জানাই যে গতকালকে আমি দেখলাম যে বেশ কিছু অকটেন, ডিজেল, কেরোসিনের দাম কমেছে। এজন্য ধন্যবাদ জানাই, আবার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই যে আপনারা ভোজ্য তেল অনেকবার দাম বাড়িয়েছেন, মানুষের অনেক কষ্ট হচ্ছে। এটা আসলে একটু সহনীয় পর্যায়ে দরকার। আমাদের সংস্কার দরকার। সংস্কারের জন্য বারবার বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার উপদেষ্টা পরিষদেও সংস্কার দরকার, কিন্তু আমরা কিন্তু এরকম সংস্কার আমাদের চোখে পড়ে নাই। এটা একটু আমাদের মনে হয় দরকার। এরপরে আমরা আরেকটা বিষয় বলতে চাই যে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ এবং তাদেরকে কিভাবে প্রোভাইড করা যায়, পরিবার থেকে কিভাবে চাকরি দেওয়া যায়, এগুলো হয়নি। আহতরা কিন্তু চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না। ইতিমধ্যে বিষ পান করাও শুরু হয়ে গেছে। 4 জন বিষ পান করেছে যথাযথভাবে চিকিৎসা না হওয়ার কারণে। এখনো প্রতি সপ্তাহে দেখা গেছে 1 জন 2 জন মারা যাচ্ছে বিভিন্ন জায়গাতে যারা চিকিৎসাধীন ছিল। মৃত্যু তো আর ঠেকানো যাবে না, তবে তাদের জন্য সুচিকিৎসা হয় এটা অবশ্যই নিশ্চিত করা দরকার। পরিশেষে আমি আপনাদের একটা মহিলা কমিশন আমাদের একটা হয়েছে, সেখানে বেশ কিছু আপত্তিকর সুপারিশ করা হয়েছে এবং আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সেখানে কোনো আলেম সমাজের কোনো প্রতিনিধি রাখা হয়নি। আমরা পুলিশ কমিশনের কোনো মতামত আমরা দিতে ধন্যবাদ পারিনি। ডাক্তার রিয়াল। অত বিস্তারিত যাওয়ার সুযোগ নাই আজকে, অত বিস্তারিত যাওয়ার সুযোগ। আমার মনে হয় আমাদের নির্বাচনের জন্য আমাদের প্রত্যেকটা দল, আমরা যারা রাজনীতি করি, আমরা প্রত্যেকে নির্বাচন চাই। আপনি এই ডিসেম্বরেও নির্বাচন চাই, আপনি বলছেন জুনের কথা, জামাত ইসলামী বলেছে রমজানের কথা। এটার একটা সমাধান দিলে আমার মনে হয় সবার উদ্বেগ উৎকণ্ঠা একটা সমাধানের জায়গায় পৌঁছবে। আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর মহাসচিব জনাব মমিনুল আমিনকে। ধন্যবাদ। এনডিএম চেয়ারম্যান ববি হাজাজের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা এবং কমিশন মহোদয়কে ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে 2টা কথাই বলবো। আমরা চাই যে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে, যে জুলাই সনদটা প্রকাশ করা হবে, সেই জুলাই সনদটা যেন বীরশ্রেষ্ঠই বলবো, বীরশ্রেষ্ঠ আবু সাইদ যেদিন মারা গেল, যার মৃত্যুর মধ্য দিয়ে এই জুলাই আন্দোলনের স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়লো, সেই দিন যেন জুলাই সনদটা ঘোষণা করা হয় এবং মাননীয় কমিশনগণকে নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যেন রংপুরে যেখানে আবু সাইদ নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই স্থান থেকে যেন জুলাই সনদটা ঘোষণা করেন। এটা হলো আমার প্রথম মতামত আমাদের। দ্বিতীয় হচ্ছে একই দিনে যেন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় এবং সেটা যেন ডিসেম্বরেই হয়। এই সংক্রান্ত আমি একটা স্লোগান দিয়ে শেষ করব, নির্বাচন ডিসেম্বরে হলে ভালো হয়, ডিসেম্বরের আগে কেন নয়। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মমিনুল আমিন। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক জনাব সাকিব আনোয়ার। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টা বৃন্দ, ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। যেহেতু খুব বেশি কথা বলবার সুযোগ নেই এবং আজকে আমরা কোনো নির্দিষ্ট পয়েন্ট নিয়ে আলোচনা করছি না, এ কারণে যে ঐকমত্যের কথা আমরা বলছি কিংবা নতুন বাংলাদেশ, সামনের দিনে আসলে বাংলাদেশকে কিভাবে আমরা দেখতে চাই, জায়গায় আমরা কাজগুলো করছি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক দল এবং অংশীজনের মধ্যে একটা ঐকমত্য এবং অবিশ্বাসের যে জায়গাগুলো নিয়ে বেশ কিছুদিন ধরে কথা বলছি, এই জায়গাগুলো নিয়ে আসলে কিভাবে কাজ করা যায় সেটার উপরে আসলে গুরুত্ব দেয়া। গত কয়েক মাসে রাজনৈতিক দলের সাথে সরকারের দূরত্ব, ইনফ্যাক্ট রাজনৈতিক দলগুলোর ভেতরে দূরত্ব, এই জিনিসগুলো খুব বেশি করে আলোচনা। এই জায়গাটায় মানে আমরা এই কারণে সম্ভবত চলে এসেছি, কারণ কখনো কখনো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয় যে সরকারের সাথে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়তো বেশি সুসম্পর্ক আছে, কিংবা কোনো একটা রাজনৈতিক দলকে হয়তো বা সরকার ঠিক সেভাবে দেখছে না যেভাবে আসলে তারা প্রত্যাশা করছে। এই জায়গাগুলো তৈরি হচ্ছে। মানে ওই মানে মাঝে মাঝে রাজনৈতিক দলগুলোর মধ্যে জর্জ অরওয়েলের ওই বিখ্যাত, এত দীর্ঘ আলোচনায় যাওয়া যাবে না, কোনো রেফারেন্স এত একটা লাইন বলে শেষ করি যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দ্যান আদার্স। তো এই ধরনের কোন চিন্তা বা এই ধরনের একটা মানে চিন্তা যদি আমাদের মাথার মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে আসে, তখনই আসলে এই ধরনের ঐক্যমত্য জায়গাগুলো তৈরি করাটা আসলে কঠিন হয়ে যায়। এই কারণে আমাদের এই জায়গাগুলোতে একটু শেষ করতে চাই, একটা লাইন, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে দেশের ভেতরে থেকে খুব ছোট্ট একটা অংশ এবং দেশের বাইরে থেকে কেউ কেউ
প্রচন্ড রকম মানে প্রভোকেটিভ একটা মানে দেশকে অস্থিতিশীল করার মতো, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মানে অংশীজনের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরির একটা চেষ্টা বিভিন্নভাবে আছে আসলে, এবং এই জায়গাগুলোতে আমাদের মনে হয় একটু আমি আর দৃষ্টি নিতে দেওয়া পারছি না, দরকার। অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি জনাব হাসনাত কাইয়ুম, রাষ্ট্র সংস্কার আন্দোলন। জনাব হাসনাত কাইয়ুম, সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের যে আইন উপদেষ্টা যে সংস্কারের বিষয়গুলিকে আসলে আমাদের জানিয়েছেন, এটা জানানো দরকার ছিল, কিন্তু আমি এখানে যেটা আলাপ করতে চাই সেটা হচ্ছে যে এই রকমের সংস্কার, এর চাইতে গভীরতর সংস্কার আমাদের এর আগে অনেকবার হয়েছে এবং টিকে নাই। টিকে নাই তার কারণ হচ্ছে যে ক্ষমতা কাঠামোর কেন্দ্রের যদি কোনো ধরনের পরিবর্তন না হয়, সংস্কার না হয়, এবং ক্ষমতা কাঠামোর কেন্দ্রে যদি সকল ক্ষমতা আসলে কেন্দ্রীভূত হয়, তাহলে এরকম সংস্কারগুলিকে পরবর্তীতে আসলে পাল্টে ফেলা যায়। আমাদের এই যে অভিজ্ঞতা যে আমরা বিজয়ী হই এবং বিজয় ব্যাহত হয়, সেই অভিজ্ঞতা থেকে আমরা একটা জিনিস কেবলমাত্র অনুরোধ করতে চাই সবাইকে, যে আমরা আমাদের মৌলিক সংস্কারের জায়গাগুলিকে যেন আরেকটু গুরুত্বের সাথে বিবেচনা করি, এবং সেইখানে আমাদের ঐক্যমত তৈরি করার জন্য যেই ধরনের পরিবেশ আসলে আমাদের তৈরি করা দরকার, সেটার ব্যাপারে যেন আমরা আরেকটু সতর্ক থাকি। আর একটা কথা বলে আমি কথাটা শেষ করতে চাই, নির্বাচন এবং আসলে সংস্কার দুইটার মধ্যে আসলে চরিত্রগত পার্থক্য আছে। সংস্কার জিনিসটা হচ্ছে একটা সমঝোতার ভিত্তিতে হওয়ার কথা। এই সংস্কারের কাজটা যতক্ষণ পর্যন্ত হয় ততক্ষণ সমঝোতাটা যাতে আসলে শক্তিশালী থাকে, সেটার জন্য পরিবেশ তৈরি করা। আর নির্বাচন নিজে নিজে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক বিষয়, একজন আমরা আরেকজনকে পরাস্ত করার জন্য কাজ করি, সেইটাকে একই সাথে ডিল করা কঠিন। এই জন্যে সংস্কার নির্বাচনের যে রোডম্যাপের কথাটা আসলে উঠে, তার মধ্যে সংস্কারটা আমরা কতদিনের মধ্যে কোন পথে আসলে শেষ করতে পারবো এবং কত দূর পর্যন্ত আমাদের সমঝোতাটা লাগবে এবং কখন আমরা আসলে প্রতিদ্বন্দ্বিতায় কিংবা প্রতিযোগিতায় নামবো, সেটা যেন আমাদের সামনে থাকে। অনেক ধন্যবাদ জনাব হাসনাত কাইয়ুম। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ডক্টর মুস্তাক হোসেনকে। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমি আলোচনা সংক্ষিপ্ত করার জন্য লিখে নিয়ে এসেছিলাম, সেখান থেকে আমি আরো সংক্ষেপ করছি। সংস্কারের পরিবেশ যদি আমাদেরকে মসৃণ করতে হয়, আমরা মনে করি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সম্ভব হলে ডিসেম্বরের আগেই, মব সন্ত্রাসকে কার্যকরভাবে মোকাবেলা, উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা, প্রশাসন এবং আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ, বিশেষ করে মাঠ পর্যায়ের প্রশাসন আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিশ্চিত করা, বৈদেশিক সম্পর্কে ঝুঁকিপূর্ণ নতুন কার্যক্রম এড়িয়ে চলা, তাহলে আরো গতি পাবে এবং ফলপ্রসূ হবে। যে 11টি বিষয়ে সংস্কার প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার অনেকগুলো খুবই আশাব্যঞ্জক ও পরিবর্তনের সম্ভাবনাপূর্ণ। আবার বেশ কিছু বিষয়ে মতভিন্নতা রয়েছে। ঐক্যমতের বিষয়গুলো চিহ্নিত করে তা বাস্তবায়নের জন্য কাজ শুরু করা দরকার। সেই সাথে মতভিন্নতার জায়গাগুলোকে চিহ্নিত করে তার সমাধানের জন্য পথ খোলা রাখতে হবে। সংস্কার বাস্তবায়ন ও সংস্কার আলোচনার জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করতে হবে, যা আগামী জাতীয় সংসদের মাধ্যমে চলমান থাকবে। আমি লিখিত বক্তব্য আপনাদের দিয়ে যাব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। যে সমস্ত বিষয়গুলো ইতিমধ্যেই আমাদের ঐক্যমতে পৌঁছেছে সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে, আমার মনে হয় যে আগামীকালকের মিটিং করলে ভালো, বাট এটা না করলেও হতো। কারণ হচ্ছে কিন্তু বৈঠক হয়েছে, এখন সংস্কার প্রস্তাবগুলো যত দ্রুত বাস্তবায়ন করা যায় সেই দিকে ঐক্যমত্য কমিশনের হাঁটার দরকার। এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে, কিছু অধ্যাদেশের মাধ্যমে, কিছু পার্লামেন্ট লাগবে। আমরা মনে করি যে এটাকে জুলাই সনদ না বলে, যেমন ধরেন 20 বছর পরে বা 15 বছর পরে যদি ক্ষমতার বিপরীত একটা চিত্র তৈরি হয়, জানি না জুলাই সনদকে কেউ আবার চেঞ্জ করে ফেলে কিনা, সো এটাকে একটা জাতীয় সনদ হিসেবে আখ্যায়িত করা যায় কিনা, এবং এটাকে একটা গণভিত্তি দেওয়ার জন্য একটা গণভোটের মাধ্যমেও গৃহীত করা যায় কিনা, সেটা একটু চিন্তা করে দেখতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আমি পাবলিক মিটিং বলেছিলাম, আওয়ামী লীগ 28শে অক্টোবরের পরে 24-এ নির্বাচন করার জন্য বিরোধী দলের 32,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। আর এই সরকার 3200 উল্লেখযোগ্য আওয়ামী লীগ
যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে নাই, বরঞ্চ শেখ হাসিনার 16 বছর গুম খুন এবং লুটপাটের অন্যতম সহযোগী জাতীয় পার্টির কার্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী পাহারা দেয়, এখন আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য খুবই উদ্বেগের। এই বিষয়ে আশা করি আপনারা পদক্ষেপ নেবেন। 3 নম্বর একটা বিষয় বলতে চাই যে অনেকে বলেছে নির্বাচনের বিষয়টা, এটা বাস্তব এবং এটা আপনারা সবাই জ্ঞানী মানুষ, আপনারা লক্ষ্য করতে পারছেন। শুরুর দিকে সরকারের প্রতি যে একচেটিয়া সমর্থন ছিল, কিছু উপদেষ্টাদের বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ডের কারণে সরকার একটা প্রশ্নের মুখে পড়েছে, সরকারের নিরপেক্ষতা নিয়ে একটু প্রশ্ন উঠছে। উপদেষ্টা পরিষদকে যদি ঢেলে সাজানো যায় সেটি ভাববেন। এবং মমিনুল হকের মতো আমিও বলতে চাই যে ডিসেম্বরে হলে ভালো, ডিসেম্বরের আগে কেন নয়, এটি যদি বিবেচনা করেন এবং নির্বাচনের না নিয়ে সন্দেহ সংশয় কাটবেই না। সর্বশেষ বলতে চাই যে আমার সহকর্মী এই 8-10 দিন আগে থাইল্যান্ড গেছে, 9 মাস এখানে ধুকে ধুকে সে তার শরীরের অঙ্গ হাড়টা শুকিয়ে গেছে। এখানে ওইভাবে ট্রিটমেন্টের পরে তার ট্রিটমেন্ট দেওয়া হয় নাই, অবশ হয়ে গেছে শরীরে, তাকে 9 মাস লাগবে। অনেক ধন্যবাদ জনাব নুরুল হক। একটু বলতে হবে, এটা বলতে হবে। 9 মাস লেগেছে তাকে বাইরে পাঠাতে। যাদের বাইরে পাঠানো, কেন 9 মাস ধরে পাঠানো? আপনারা এই আহতদের চিকিৎসা ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হয়েছে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এইটা সামরিক বাহিনীকে দেন, ওরা খুব ভালোভাবে ট্যাকেল দিতে পারবে, সহায়তা এবং চিকিৎসা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক ডক্টর সাজিদুল হক রুবেল। মাননীয় উপদেষ্টা এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আহ্বান করার জন্য, আসার দাওয়াত দেওয়ার জন্য আমি মাননীয় উপদেষ্টাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানিয়ে আমি খুব সংক্ষেপে, যেহেতু বলতে হবে, খুব কাটকাট কিছু কথা বলতে হচ্ছে, ব্যাখ্যার তো দেওয়ার সুযোগ নেই। প্রথমে একটি বিষয় একটু জাতির কাছে ক্লিয়ার করতে হবে। আপনি জাতিকে বলছেন যে জুনে নির্বাচন হলে বড় সংস্কার হবে, ডিসেম্বর হলে ছোট হবে। এই ছোট এবং বড়কে যে একটা সংজ্ঞাটা মানুষ কিন্তু বোঝে না, মানুষ কনফিউশনে ভোগে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যদি জাতীয় ঐক্যমত্য করতে হয়, সংস্কার জাতীয় ঐক্যমত্য ছাড়া করা সম্ভব নয়। ফলে আমাদেরকে এমনভাবেই বার্তাগুলো বলতে হবে, শুধু মাননীয় উপদেষ্টা না, তার উপদেষ্টা পরিষদে যে সদস্য রয়েছেন তাদেরকে মিডিয়াতে বলেন, সামাজিক মাধ্যমে বলেন, এমনভাবেই কথাবার্তাগুলো বলা দরকার, সচেতন থাকা দরকার, যাতে জাতীয় ঐক্য কোনোভাবে বিনষ্ট না হয়, শান্তি এবং স্থিতি যাতে বিনষ্ট না হয়। এবং আমরা আমাদের কাজের এখতিয়ারের ক্ষেত্রে বা আপনাদের কাজের এখতিয়ারের বিচার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে গিয়েও নানান বিষয় রয়েছে, ভূ রাজনৈতিক বিষয় রয়েছে, বন্দরের বিষয় রয়েছে, করিডোরের বিষয় রয়েছে, যেগুলো শুধু বামপন্থী না। আজকে বামপন্থীরা এর বিরুদ্ধে বলছে না, কমিউনিস্টরা এর বিরুদ্ধে বলছে না। আজকে প্রায় সকল রাজনৈতিক দলই কিন্তু এই করিডোর প্রসঙ্গে, বন্দর প্রসঙ্গে সরকারের দৃষ্টির সাথে বা আপনার দৃষ্টিভঙ্গির সাথে ভিন্ন মত পোষণ করছে। ফলে বিতর্ক তৈরি হবে, সন্দেহ তৈরি হবে, অবিশ্বাস তৈরি হবে। এরকম কথা উদ্যোগ থেকে দূরে থাকা প্রয়োজন। এবং আমরা যেটা বলতে চাই, আমরা আগেও বলেছি যে হচ্ছে আমরা খুব দ্রুত গণতান্ত্রিক বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ ফিরবার জন্য জাতীয় নির্বাচন প্রয়োজন এবং প্রকৃত সংস্কারের জন্যই জাতীয় নির্বাচন প্রয়োজন। জাতীয় নির্বাচনের জন্য ভালো একটা সংস্কার প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক জনাব বজলুর রশিদ ফিরোজকে। মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি, ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, আইন উপদেষ্টা বেশ কিছু বিষয় আমাদের সামনে সংস্কার ইত্যাদি কর্মসূচির যে অগ্রগতি সেটা জানিয়েছেন। একটা জিনিস তো পরিষ্কার, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের আকাঙ্ক্ষা যে রাষ্ট্রের কিছু সংস্কার করতে হবে এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত যে জনপ্রতিনিধি তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গণ অভ্যুত্থানকালে যারা গণহত্যা সংগঠিত করছে তাদের বিচার কার্যটা দৃশ্যমান করতে হবে, বিচার কার্য সম্পন্ন করতে হবে। নিহত আহতদের ক্ষতিপূরণ, চিকিৎসা, সুচিকিৎসা, এটার বন্দোবস্ত করতে হবে।
সেই কাজগুলোর যে অগ্রগতি, সেই অগ্রগতিগুলো কিন্তু দৃশ্যমানতায় নেই। আজকে মাননীয় আইন উপদেষ্টা কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরলেন। এগুলো শুধুমাত্র আমাদের এই ঘরের মধ্যে বৈঠকের মধ্যেই না, এই বিষয়গুলো আমার মনে হয় যে জাতির সামনেও তুলে ধরা দরকার, যে কি কি কাজ করছি, কতটুকু অগ্রগতি, সেটা জানানো দরকার। আর আমার মনে হয় যে উপদেষ্টা মণ্ডলী ইতিমধ্যেই আসছে, যে উপদেষ্টা মণ্ডলী বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বা সরকারের আমাদের কর্মকর্তাদের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য বিবৃতি দেওয়া উচিত না যাতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হয়, একটা বিভাজন তৈরি হয়। যে ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেই ঐক্যবদ্ধতা বজায় রেখে আগামী দিনে আমাদের একটা যে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে পরিবেশ, সেই পরিবেশটা তৈরি করা, নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা, করিডোরের কথা, বন্ধর কথা বলছে, এইগুলো আমাদের মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। সেই বিষয়গুলো নিয়ে আলোচনার কোনো বিষয় নেই। এগুলো নিয়ে আলোচনা করলে বিতর্ক বাড়বে, বিভাজন বাড়বে। কাজে সেই বিষয়গুলো থেকে দূরে থাকা দরকার। আমি মনে করি যে আগামী দিনে আমরা অগ্রসর হতে পারবো। ঐক্যমত্য কমিশনের যে সুপারিশগুলো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো আমার মনে হয় পাবলিকলি জানিয়ে দেওয়া দরকার, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়গুলোতে ঐক্যমত্য এবং আমরা আশা করছি যে আগামী দিনের আরো কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র জনাব গাজী আতাউর রহমানকে। মাইক্রোফোন কাজ করছে কিনা একটু দেখেন। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সভাপতি, ঐক্যমত্য কমিশনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলী, ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ, আজকে আসলে আমাদের বাংলাদেশের ইতিহাসে এই সময়টা অনন্য। কারণ এই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখনই তিনি রাজনৈতিক দলগুলো ডাকেন, আমরা দেখছি যে কেউ বিলম্ব না করে সাথে সাথে ওনার ডাকে চলে আসেন, বারবার চলে আসছেন। এটা বাংলাদেশের ইতিহাসে অতীতে খুব কমই ঘটেছে। তো এই বিষয়টাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা দেখছি যে আগ্রাসী শক্তি তাদের বাংলাদেশটাকে তাদের মুখের গ্রাসে পরিণত করার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তাদের গলার কাঁটায় পরিণত হয়েছে। অতএব যত দ্রুত ডক্টর ইউনূস সাহেব বিদায় নেবেন, তারা অত স্বস্তি পাবে। তো যাই হোক, আমরা চাই এই বাংলাদেশটা যেই প্রত্যাশা নিয়ে আমাদের জুলাই বিপ্লব হয়েছে, এই প্রত্যাশা পূরণ হোক এবং যোগ্য নির্বাচন হোক। আর অতীতে বাংলাদেশটা যেভাবে পরিচালিত হয়েছে বিগত 54 বছর, সেই অবস্থা ফিরে না আসুক। এই জন্য প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখছি কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু মানুষের মধ্যে একটা প্রচারণা আছে যে এই 9-10 মাসে এই অন্তর্বর্তী সরকার কিছুই করতে পারে নাই, অতএব তাদের দ্রুত বিদায় নেওয়া উচিত। আমার মনে হয় যে এই বিষয়গুলো পাবলিকলি আরো ক্লিয়ার করা উচিত, যে এই 10 মাসে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসা উচিত। আরেকটা বিষয় আমি বলতে চাই, নির্বাচন নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে, উদ্বেগ আছে, এটা যাতে না থাকে এই বিষয়েও আমার মনে হয় একটা পরিষ্কার বার্তা আসা উচিত। টাইম ফ্রেম অনেকেই বলেন, আলটিমেটাম দেন, রাজনৈতিক দলগুলো তো নির্বাচন চাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর উদ্বেগ কেটে যাক, জনগণের মধ্যে যাতে একটা স্বস্তির পরিবেশ তৈরি হয়। আর উপদেষ্টা পরিষদ নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে, আমরা যে কারণে কথাবার্তা আছে, বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গ আসছে, এগুলো আমার মনে হয় ক্লিয়ার করা উচিত। এই 10 মাসে আসলে মৌলিকভাবে দেশের যেই আমাদের অবস্থায় তেমন কোনো পরিবর্তন হয় নাই। অফিস আদালতগুলোতে ঘুষ দুর্নীতি যে কমেছে বিষয়টা এমন না, চাঁদাবাজি দখলবাজিও আছে। আর নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, লেভেল প্লেইং ফিল্ড, এটা তো নাই। অতএব একটা নির্বাচন ঘোষণার আগে নির্বাচনটা যাতে নিরপেক্ষ হতে পারে, এই জন্য প্রত্যেক রাজনৈতিক দল যাতে তাদের সুযোগ পায়, জনগণ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে, ওই পরিবেশটা দরকার। ওই পরিবেশটা অতীতে ছিল না, সামনে যাতে পরিবেশটা তৈরি হয়। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা, ভালো না, আমরা এটা প্রত্যাশা করি না। নির্বাচনের
অবশ্যই ব্যাপারে একটা আস্থার জায়গা তৈরি হতে হবে মানুষের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে। কিন্তু এখানে কর্তৃত্ববাদী আচরণ যাদেরকে অফিস দুই একটা দলের প্রভাব চলে, এটা যাতে না থাকে। এটা যতক্ষণ থাকবে লেভেল প্লেইং ফিল্ড হবে না। এবং সংস্কারের বিষয়গুলো এখন বলা হচ্ছে। ধন্যবাদ জনাব গাজী আতাউর রহমান। আর সময় তো আপনি জানেন সময়ের স্বল্পতা, আমি অনুরোধ করছি আপনাকে। জি ধন্যবাদ। এবং এই সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা চাই এটা কমপ্লিট হবে, পরে নির্বাচনের ডেট হবে, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, আহ্বায়ক ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী জনশক্তি পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমেই জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সংস্কার কমিশনের সদস্যবৃন্দ, উপস্থিত উপদেষ্টাবৃন্দ, সবাইকে আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সংস্কারের কাজ এগিয়ে যাচ্ছে, এটা যেমন একটি আনন্দের বিষয়। আমরা গিয়েছিলাম, আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, সামান্য কয়েকটা বিষয়ে দ্বিমত পোষণ করছি, সেটাও আবার ঠিক করে জমা দিয়ে দিয়েছি। হয়তো খুব শীঘ্রই আমাদের দলের প্রতিনিধি যাবে, গিয়ে আলোচনা করবে। আমরা খুব শীঘ্রই আলোচনা করে, সবার সঙ্গে আলোচনা করে সংস্কারের কাজটি অতি দ্রুত শেষ করা উচিত। পাশাপাশি আমরা গণতন্ত্র মঞ্চ ৬ দলীয় জোট আমরা বলেছি বিচার এবং সংস্কার ও নির্বাচনের একটি পথ নকশা আমরা আহ্বান করেছি আপনাদের কাছে। আমরা সেটা জনতার সামনেও পেশ করেছি। কাজেই আপনারা যত দ্রুত সম্ভব, বিচার দৃশ্যমান হচ্ছে, গতকালকেই আমরা প্রথম দেখলাম, এটা একটি আনন্দের বিষয়। যত দ্রুত সম্ভব বিচারের কাজ সমাধান করা এবং সংস্কারের কাজ অতি দ্রুত শেষ করা। নির্বাচন আমরা 30শে ডিসেম্বরের মধ্যেই চাই। এই নির্বাচন নিয়ে জনমনে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার সঙ্গে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, আপনাদের সঙ্গে সেই দূরত্বটা কমানোর জন্য আপনারই দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সলা পরামর্শ করে আপনি একটি সুনির্দিষ্ট ডেট দেন, সেই ডেট মোতাবেক একটি সুষ্ঠু নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে, এইটাই জাতির কাছে। ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম। আমাকে আর একটু সময় দিতে হবে। আমি এই পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করব, প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনী সবার সঙ্গে আলোচনা করে দূরত্ব কমিয়ে সংস্কারের কাজ এবং বিচারের কাজ, একটি জাতীয় সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন আপনার তরফ থেকে, এটাই জাতি আশা করে। আরেকটি বিষয় আমি এখানে বলবো, আমরা গত 16 বছর লড়াই সংগ্রাম করেছি একটি অপশাসনের বিরুদ্ধে। সেই অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি, আমি নিজে গ্রেপ্তার হয়েছি। এই বৈষম্য কথা বলতে দিতে হবে, কথা বলতে আপনি সৃষ্টি করেন, আপনার বিরুদ্ধেই কমপ্লেনটা করব, আপনি অপেক্ষা করেন। তাড়াতাড়ি। বিশেষ সহকারী মনির হায়দার, আমি প্রথম দিন থেকে দেখতেছি তার মধ্যে দারুণভাবে স্বজনপ্রীতি এবং বৈষম্যের চিন্তা ভাবনা ওনার ভিতর বেশি। উনি সবসময় বৈষম্য করে এবং স্বজনপ্রীতি করে। এই ধরনের লোক আপনার দপ্তরে আছে, আমি আপনাকে বলে যাচ্ছি, এগুলো আপনার দেখা উচিত, নজর দেওয়া উচিত। আমি ধন্যবাদ। এবং আমি শেষ পর্যন্ত আইন উপদেষ্টাকে ধন্যবাদ জানাবো যে উনি সংস্কার কমিশন কাজ শেষ করেছেন। আজকে বিচারকরা যাতে কোমর সোজা করে জাতির সামনে তাদের বিচারের রায়টা দিতে পারে,
সেই ব্যবস্থাটার দিকে আরো লক্ষ্য রাখতে হবে, এটা আইন উপদেষ্টার কাছে আমার অনুরোধ। ধন্যবাদ। জনাব রফিকুল ইসলাম বাবলু, আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জনাব হাসান সারওয়ার্দী। মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান উপদেষ্টা বৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার দলের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডক্টর অলি আহমদ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে জুলাই অভ্যুত্থানের পর দেশে এই অনৈক্য এবং দ্বিমত থাকার কোনো কারণ ছিল না। আমরা যারা সাধারণ জনগণ তারা আশা করেছিলাম সকলে মিলে ঐক্যমতের ভিত্তিতে আমাদের সমস্যাগুলো সমাধান হবে এবং আমরা যোগ্য নেতৃত্ব পেয়েছি নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি। অতীব দুঃখের বিষয়, মনে হয় কিছু ষড়যন্ত্রকারী দেশ এবং বিদেশ থেকে অত্যন্ত সুকৌশলে আমাদের দলগুলোর মধ্যে এবং বিভিন্ন সংস্থার মধ্যে এটা অনৈক্যের সৃষ্টি করে দিয়ে যাচ্ছে এবং এই কৌশল তারা এমন ভাবে করেছে আমাদের মিডিয়াগুলো ব্যবহার হচ্ছে এতে। এমনকি আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় ঐক্যের প্রতীক বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং সরকারের মধ্যে জন্য তারা চেষ্টা করে গেছে, আশা করি সেটা সফল হয় নাই। তো এই যে ষড়যন্ত্র, এটাই আমাদের বর্তমান সমস্যা। বিচার সংস্কার এবং নির্বাচন নিয়ে যত আমাদের যে একটা অনিশ্চয়তা, আমরা বিশ্বাস করতে পারছি না যে বর্তমান সরকার সঠিক সময়ে নির্বাচন দেবে। এটা একটা সাধারণ জনগণের পারসেপশন। এটা দূর করার জন্য ষড়যন্ত্রের মধ্যে ঢুকতে হবে, কারা এগুলা করছে এবং কিভাবে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি। প্রতিনিয়ত একটা করে ষড়যন্ত্রের ডালপালা। আমি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীকে অনুরোধ করব, আপনারা একসাথে কোহেশন এবং সিনার্জিতে কাজ করছেন, তবে সম্ভবত কোনো কোনো উপদেষ্টার বক্তব্য কোনো একের সাথে অন্যের কথার অমিল হয়ে যাচ্ছে, যেটা আমরাও মাঝে মাঝে খুব বেশি আসলে আমাদের কাছে খারাপ লাগে যে বক্তব্যগুলো একরকমই হওয়া উচিত, নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, বিচার নিয়ে। যাই হোক, আজকে আমরা জানতে পারলাম অনেকগুলো সংস্কারের কার্যক্রম মাননীয় আইন উপদেষ্টা উনি বললেন অলরেডি হয়ে গেছে, কিছু হচ্ছে এবং আশা করব বাকি সংস্কারগুলো যেগুলি করার মতো আছে সেগুলি দ্রুত করা যেতে পারে, যেগুলোর দীর্ঘ সময় লাগবে সেগুলো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য ঐক্যমতের ভিত্তিতে রেখে দেওয়া যেতে পারে। জি, ধন্যবাদ জনাব হাসান সারওয়ার। তবে নির্বাচনের সঠিক তারিখ, একটা রোডম্যাপ, যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে সেটা থেকে যাবে। আশা করি আমার বক্তব্যটাকে আপনারা পজিটিভলি নেবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব হাসান সারওয়ার্দী। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে গত ডিসেম্বরে যখন ঐক্যমত্য কমিশনের করবেন বলে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, বাহিরের যে অভিজ্ঞতা দেখেছি সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ইন্টেন্ট ইজ ফলোড বাই এ স্ট্রাকচার অ্যান্ড প্রিন্সিপল। এই জিনিসটা সম্ভবত কমিশন আন্তরিকভাবে কাজ করলেও এটা শুরু থেকে দেওয়া হয়নি। আমার মনে হয় যে কমিশন সদস্যরা বিবেচনা করবেন যে এখন থেকে আপনারা একটা কাঠামো প্রস্তাব করেন লিখিতভাবে, কি কাজ করছে, কিভাবে করবে, প্রসেস, এটার এখতিয়ার, এটার ডেডলাইন, এটা করে দিলে যেটা হবে যে এইটাকে ফলো আপ করাটা এবং এটা জবাবদিহিতার মধ্যে আনাটা সহজ হবে। দ্বিতীয়ত হচ্ছে যে মাননীয় আইন উপদেষ্টা ওনার ডিপার্টমেন্টের যে পারফরমেন্সের ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছেন। আমার মনে হয় যে এই ধরনের সংস্কারের রিপোর্ট কে কোন ডিপার্টমেন্ট আসলে কতটুকু করেছে, আপনাদের 10 মাসের একটা আমল নামার একটা খতিয়ান আপনাদের পক্ষ থেকে আসা উচিত।
বাট এখনো মনে হয় সুযোগ আছে যে 10 মাসে আসলে আপনারা কি করেছেন, এবং আপনাদেরকেও তো আপনাদেরকে একটা অ্যাপ্রাইজাল করা দরকার যে আসলে প্রত্যাশার কোন জায়গাতে এসে আপনারা ফেল করেছেন এবং কতটা অ্যাচিভ করেছেন। থার্ড হচ্ছে নির্বাচনের ব্যাপারে আসলে যে প্রত্যাশা এবং আপনার ঘোষণা, এর ভিতরে আসলে খুব দূরত্ব আমি দেখতে পাচ্ছি না। এটা কথা বলে আমার মনে হয় যে একটা অ্যাকসেপ্টেবল মিউচুয়ালি কনভিনিয়েন্ট একটা জায়গায় সবার আসা সম্ভব বলে মনে করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদেরকে। ডক্টর আহমদ আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা বৃন্দ এবং রাজনৈতিক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যেটা প্রত্যাশা করি, জাতি প্রত্যাশা করে প্রধান উপদেষ্টার কাছে তিনি যে কথা বলেছিলেন সে কথা তিনি রাখবেন। আমরা আশা করব তার ঘোষিত সময়ের মধ্যে তিনি একটি স্পষ্ট ডেট ঘোষণা করবেন যে এই সময় আমি নির্বাচন করছি। তার সুবিধা মতো করুন তিনি। জুন মাস বর্ষাকাল শুরু হয়ে যায়, এর আগে তাকে করতে হবে। আর একটি বিষয় হচ্ছে সংস্কারের যে অগ্রগতি যে বর্ণনা দিলেন আমাদের আইন উপদেষ্টা, এই জাতীয় যেগুলো আপনারা করতে পারেন এর মধ্যে আপনারা করে ফেলবেন, কিন্তু যেগুলো করার জন্য পার্লামেন্ট প্রয়োজন, সংবিধান সংশোধনের প্রয়োজন, সেগুলো আপনারা একমত হওয়ার পরে এগুলো আপনি রেখে দেবেন। এটা করতে হবে এবং অগাস্ট মাস বা জুলাই মাস বারবার সুযোগ নাই। আপনি আমরা কর্মের কাজগুলো জুলাই সনদের কথা বলছেন, এই জুলাই সনদের এই সংস্কারের কাজ সম্পন্ন হতে হবে, এর বেশি দেরি করার অবকাশ নাই। আর বিচারের কথা জানি হওয়ার চেষ্টা হচ্ছে এবং দৃশ্যমান করে ফেলতে হবে দ্রুত। বিচার সবগুলো করা যাবে না, তো কয়েকটি বিচার, বড় বড় বিচারগুলো এই সময়ের মধ্যে সম্পাদন করার ব্যবস্থা করতে হবে। বলছেন যে আমরা সবাই চাচ্ছি একটি রোড ম্যাপ বিশেষ নির্বাচনের ঘোষণা করা হোক, এটা জাতি সবাই চায়। আপনারা বুঝতে পারছেন যে জাতির সব দল সব মত লোকেরা চাচ্ছে রোড ম্যাপ ঘোষণা করা। অস্থিরতা রাখলে হবে কি, অস্থিরতা তৈরি হচ্ছে এবং এটা আমরা কেউ চাই না। আমরা আপনার কেউ চাই না অস্থিরতা তৈরি হোক বা আপনাকে একটা সিদ্ধান্ত বিপরীত নিতে হোক, আমরা কেউ চাচ্ছি না। সুন্দরভাবে যাতে আমরা সবাই চলতে পারি, যাতে ঐক্যবদ্ধ থাকতে পারে, এই ব্যবস্থা আপনাদের করতে হবে। এটা আপনার সবচেয়ে বড় দায়িত্ব। এটা আমারও তো মনে করি আমরা যাতে ঐক্যবদ্ধ রাখা, দল ঐক্যবদ্ধ রাখা আপনার দায়িত্ব, আপনার সহকর্মীর দায়িত্ব। এবং কোনো সহকর্মী তেমন কাজ না করে যে ঐক্যমত্যের করতে আপনারা দেবেন না। আপনাদের সবাই ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর আহমদ আব্দুল কাদের। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি 12 দলীয় জোটের মুখপাত্র জনাব শাহাদাত হোসেন সেলিম। আপনি 1 মিনিটে শেষ করবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে বৈষম্য তো না করলেই হয়। আমরা 2014 সালের পর থেকে যখন অনেকগুলো রাজনৈতিক দল আন্দোলন থেকে রণভঙ্গ দিয়ে স্বৈরাচারের কবলে আশ্রয় নিয়েছে, তাদেরকেও আমরা দেখি এখন অনেক জোর গলায় কথা বলতে। সেখানে বৈষম্য করবেন না। আমরা যারা জীবন ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, 28 অক্টোবরের পর থেকে রাজপথে প্রতিদিন ছিলাম, আমাদের প্রতি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। কয়েকদিন আগে আপনারা একটা মিটিং করেছেন 20টা রাজনৈতিক দলের সাথে, আমাদের অনেকগুলো রাজনৈতিক দলকে ডাকেননি। আপনার সংস্কারটা যতটা দ্রুত সম্ভব সংস্কারটা শেষ করে আপনার নির্বাচনটা ডিসেম্বরের মাধ্যমে আমরা চাই, এবং উপদেষ্টা মণ্ডলীর সংস্কারটা আমরা চাই। বন্দর করিডোরের মতো বিতর্কিত বিষয় থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব। পাশাপাশি আমরা মনে করি যে আমাদের মনির হায়দার সাহেব এখানে আসার পর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সম্পর্ক হয়েছে, এবং আমরা অন্তত অনেক উপদেষ্টাকে চিনি না, এবং অনেক উপদেষ্টা থেকে চিনলেও ওনারা আমাদের ফোন ধরেন না। মনির হায়দার সাহেব অন্তত আমাদের ফোন ধরেন, কথা বলেন এবং আমাদের সমস্যা সমাধানের চেষ্টা করেন। তো মনির হায়দার সাহেবকে আমরা অনুরোধ করবো যে ভবিষ্যতে অন্তত রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আপনি চিন্তা করবেন, যারা আন্দোলনে ছিলেন তাদেরকে যেন আপনার প্রাধান্য দেন, এবং যারা স্বৈরাচারের পক্ষে ছিলেন, 24-এর নির্বাচনের বিপক্ষে ছিলেন না, তাদেরকে ডেকে আমাদেরকে আহ্বান করবেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনসংঘের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকিকে। জনাব জুনায়েদ সাকি। মাননীয় প্রধান উপদেষ্টা, ঐকমত্য কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত রাজনৈতিক সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানানোর জন্য বলা হয়েছে, আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা। আর অনেকে অনেক কথা বলে ফেলেছেন, আমার মনে হয় না যে আর বিস্তারিত কোনো কথা বলার সুযোগ আছে। আমরা ওই বিচার সংস্কার, নির্বাচনের সুনির্দিষ্ট
রোড ম্যাপ দিলে একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে সংস্কার প্রশ্নে যে ডিফারেন্স আছে সেটা গুরুত্ব পেতে পারে। সেগুলো নিয়ে জনমতেরও প্রশ্ন আছে, অনেক বিষয় ঐকমত্য হবে, বাকিটা জনমতের কাছে যেতে হবে, সেইটার জায়গাটা প্রাধান্যে আসবে। আর দুই, নির্বাচনের পরিবেশ নিয়েও যে শঙ্কা আছে সেটাও আলোচনার মধ্যে আসবে তখন। এখন ডেট নিয়ে এমন একটা বিষয় তৈরি হয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আসতে পারছে না। আর জুলাই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার যে প্রশ্ন, সেইটা আসলে সেটারও একটা তারিখ আপনাদের ঠিক করা দরকার। সামনেই তো একটা তো মানে এইটা দীর্ঘকাল হচ্ছে না, সেই জায়গায় আপনারা নিশ্চয়ই একটা টার্গেট দিবেন। আর একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর কিভাবে পাবো জানি না। সেটা হচ্ছে যে 5টা কমিশনের রিপোর্ট নিয়ে আমরা মতামত দিচ্ছি, কিন্তু আরো 6টা কিংবা তদন্ত কমিশন আছে, অনেক বিষয় কমিশন হয়নি। কিন্তু সেগুলোর রিপোর্ট কি আসলে রাজনৈতিক দলগুলো মতামত দিবে, নাকি ওইগুলো আসলে আপনারা কিভাবে বাস্তবায়নের চিন্তা করছেন সেই বিষয়ে কোনো আসলে আমরা ধারণা পাইনি। সেটাও আপনাদের থাকা দরকার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব জুনায়েদ সাকি। আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হককে। আমি বিনয়ের সাথে কিছুটা দ্বিমত করছি। দ্বিমতটা হচ্ছে, আমি খুব স্পষ্ট করে মনে করি আপনাদের 3 মাস 3.5 মাসের প্র্যাকটিসের পরে যেটা দরকার ছিল, যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দাগের ঐক্যমত তৈরি হয়েছে তার একটা তালিকা আজকে হাজির করা, এটাই ছিল আপনাদের 1 নম্বরের কাজ। সেই কাজটা কিন্তু করতে পারেননি। এই কাজটা উচিত হবে অগ্রাধিকারের ভিত্তিতে, যদি কালকে পারেন কালকে, নাহলে 2-1 দিনের মধ্যে গত 3.5 মাসের কাজের সাফল্য যেখানে একমত হতে পারলাম, সেটাকে রাজনৈতিক দলগুলোর কাছে, জাতির কাছে সেটা হাজির করা। 2 হচ্ছে, আগামীকালকের মিটিংটা যেভাবে ডাকা হয়েছে, এখানে আমি বিনয়ের সাথে দ্বিমত করছি। আমি প্রফেসর আলী রিয়াজকে বলছিলাম মিটিং শুরু করার আগে যে আপনারা কালকে যে মিটিংটা ডেকেছেন, আপনারা বসে থাকবেন, দলগুলো পরস্পর বিতর্ক করবে। এই প্রক্রিয়াটা ঠিক বিবেচনা করছে না। আপনাদের উচিত হচ্ছে যেসব প্রশ্নে দ্বিমত আছে সেগুলোকে তালিকা করে, সেটা আপনারা জানেন কোথায় দ্বিমত আছে, দলের সাথে প্রয়োজন বোধে একদিনে 3টা 4টা 5টা দলের সাথে কথা বলেন, একান্তে কথা বলেন, আলাপ আলোচনা করেন। কারণ পরিণত সমাধানে আসতে পারবো না। কালকে যদি মিটিংটা শিফট করতে না পারেন, কালকে প্রাথমিকভাবে বসেন, কিন্তু পরবর্তীকালে একদিনে 3, 4টা 5টা দলের সাথে কথা বলেন, আলোচনা করেন, তাহলে অনেক প্রশ্নে আমরা কাছাকাছি আসতে পারবো, একমত হতে পারবো। তারপরে যেগুলো দ্বিমত থাকবে, ওপেন এন্ডেড ডিসকাশন থাকবে, পরবর্তীকালে সেটা নিয়ে আলোচনা করব। এটা সিরিয়াসলি কথাটা বিবেচনা করবেন, না হলে আপনারা যেভাবে করছেন এটা একটা ডিবেটের পর্যায়ে পর্যবেসিত হবে ঐক্যমতে আসার চেয়ে। আশা করি সিরিয়াসলি কথাটা বিবেচনা করবেন। 2 নম্বর প্রশ্ন হলো যে, আমি ইতিমধ্যে বলেছি মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি মাঝ নদীতে আমরা মাঝি বদলাতে চাই না, বলেছি যুদ্ধের মাঝখানে জেনারেল নিশ্চয়ই আমরা পরিবর্তন করতে চাই না। কিন্তু গুরুত্বপূর্ণ হলো জেনারেল যিনি যেই কমন কাউন্সিল যেটা গঠন করেছেন গত 9-10 মাসে নানাভাবে আপনারা বিতর্কিত হয়েছেন। তাতে জেনারেলের আমাদের যিনি এখন জাতীয় ঐক্যের প্রতীক, তিনি অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত হয়ে পড়ছেন। এমন সব প্রশ্ন হাজির হচ্ছে যেটা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করছে, সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় বিরোধ বৈরিতার জায়গাটা তৈরি হচ্ছে, এক ধরনের দূরত্বের জায়গাটা বাড়ছে। আশা করি এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে এখন বাস্তবে একটা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্রের মতন করে কাজ করতে হবে। সকল দল, স্টেক হোল্ডাররা আপনাদের কাছে সমান বিবেচনা তারা যেন দাবি করে, ফলে এই জায়গাটা করবেন। শেষ করতে চাই আমি যে কথাটা বলে, যে আপনারা এখন নির্বাচনের ব্যাপারে যে কথাটা এসছে, মাননীয় উপদেষ্টার বক্তব্যের মধ্যেই আছে ডিসেম্বর থেকে জুন অধিকাংশ রাজনৈতিক দল বা বিপুল অধিকাংশ দল সবাই মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম যে মাস ডিসেম্বরের পক্ষেই তারা কথাটা বলছেন। তাহলে নিশ্চয়ই যে সম্মিলিত চিন্তা, সম্মিলিত মতামত, যে বিশাল কোটি কোটি জনগোষ্ঠীকে তারা প্রতিনিধিত্ব করেন, এটা নিশ্চয়ই মাননীয় উপদেষ্টা এবং তার কাউন্সিল এটাকে আপনার বিবেচনা করবেন। আরেকটা হলো
সরকারের সাথে যদি আমাদের একটা অর্গানিক এনগেজমেন্ট থাকে, বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে, নির্বাচন 7 দিন যদি এগিয়েও আসে, 31শে ডিসেম্বর জায়গায় যদি 20শে ডিসেম্বর হয়, অথবা যদি 7ই জানুয়ারি হয়, 2026 কি 20শে জানুয়ারি হয়, এটা নিয়ে কি বড় কোনো প্রশ্ন উঠবে? বড় কোনো প্রশ্ন উঠবে। ধন্যবাদ জনাব সাইফুল হক। আলাপ আলোচনা, বোঝাপড়া করে ঐক্যমত জায়গাটা তৈরি করেন। আপনাকে যে জাতীয় ঐক্যের সিম্বল হিসেবে দেখতে চাই, আপনার নেতৃত্বে এই জার্নিটাকে আমরা সম্পন্ন করতে চাই। কিন্তু আপনি আপনার এই জায়গাটা যে কথাগুলো আলোচনা ফেলছে, শুধুমাত্র মিটিং এর আলোচনা না হিসেবে এটা সার্বত্রা নিশ্চয় উপলব্ধির মধ্যে নেবেন। এ ব্যাপারে আগামীকাল আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আসসালামু জনাব আলাইকুম। সাইফুল আলম। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক আমিনুল হক বিশ্বাস, যিনি টিপু বিশ্বাস নামে পরিচিত। জনাব আমিনুল হক বিশ্বাস। ধন্যবাদ আপনাদের সবাইকে। বন্ধুগণ, আমাদের মধ্যে তো দ্বিমত আছেই। একটা কথাই আছে, উইদাউট ডিফারেন্সেস দেয়ার ক্যান বি নো ইউনিটি। মত পার্থক্যই নাই, তার আবার একমত কি? মত পার্থক্য আছে, থাকবে, কিন্তু জাতির জন্য, জনগণের জন্য কোন মত পার্থক্যগুলো কমিয়ে এনে ঐক্যমতে পৌঁছানো যায়, এবং আজকের এই নির্দিষ্ট সময়ে আমরা কি ধরনের সিদ্ধান্ত নিতে পারি। অনেকে অনেক কথা বলছেন, বিপ্লব হয়েছে, আমার দল মনে করে না। তবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগ উচ্ছেদ হয়েছে এবং এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমরা একটু যেন স্মরণ করি, যারা জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছেন, তাদের বিষয়টি যেন আমরা স্মরণ করি। তাদের সংগ্রামের কারণেই কিন্তু আজকে আমরা এখানে, যদিও ওই সংগ্রামে আমরা ছিলাম, আমরা জীবিত, কিন্তু তাদের জীবন তারা ত্যাগ করেছে। অথবা আজকে আমাদের ঐক্যমতে পৌঁছাতে হবে। ফলদায়ক নির্বাচন, বিপ্লব হয় নাই, সরকার অন্তর্বর্তীকালীন, কিংবা এটাকে তত্ত্বাবধায়ক বলা যেতে পারে। অতএব একটা ঐক্যমত ফলদায়ক দল কিন্তু মনে করে নির্বাচন দিয়ে আসলে কিছু হবে, অভ্যুত্থানই করতে হবে, অভ্যুত্থানেই ক্ষমতা দখল করতে হবে। ইভেন দ্যাট আমরা জনমতকে গুরুত্ব দিই। অতএব এই জনমতের মধ্য দিয়েই যারা জনমতকে উপেক্ষা করবে, এক্সপোজার হবে তাদের, আবার অভ্যুত্থান হবে। অতএব নির্বাচনের তারিখ, ফলদায়ক নির্বাচনের জন্য যে ধরনের কাঠামো দরকার, সেই কাঠামোটাকে জরুরি করে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আমরা বলেছি ডিসেম্বর নাও হতে পারে, এটা ফেব্রুয়ারি হতে পারে, জানুয়ারিও হতে পারে, কিন্তু তারিখ ঘোষণা করেন। কোন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রেখে জাতিকে বিভক্ত করা যাবে না, অত্যন্ত পরিষ্কার কথা। আর যে ফ্যাসিবাদরা জনগণের উপর অত্যাচার করেছে, তাদের একটা বিচার হওয়া উচিত, ফলদায়ক বিচার। শেষ হবে তা বলছে না, উদ্যোগ নেওয়া উচিত, শুরু করা উচিত, দৃশ্যমান হওয়া উচিত। আর জনগণের দিকে একটু নজর রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যেসব বিষয়ে কষ্ট হচ্ছে, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, দ্রব্যমূল্য এবং নানান সমস্যা, সংকট, আইন, বিচার ইত্যাদি বিষয়ে একটু নজর রেখে সেই সবগুলোতে পদক্ষেপ দিবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি 12 দলীয় জোটের প্রধান প্রবীণ রাজনীতিবিদ জনাব মোস্তফা জামাল হায়দারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ভালো লাগছে যে বিভিন্ন প্রশ্নে আমরা বিগতকালে ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনা করে যে সমস্ত বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি, সে বিষয়ে কিছু কথা মাননীয় আইন উপদেষ্টার কাছ থেকে জানলাম। আসিয়ার হত্যাকাণ্ডের
দ্রুততম সময়ের মধ্যে যে তার বিচার হয়েছে, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট হয় না। এই জিনিসগুলির প্রচার হচ্ছে না, শুধু সমালোচনা করে যাচ্ছি আমরা যে এই ঐকমত্য কমিশন ইতিমধ্যে যেসব বিষয়ে পদক্ষেপ নিয়েছে তার প্রয়োগ আমরা দেখতে পাই না। এর প্রয়োগ হচ্ছে, এই প্রচারগুলি আপনাদের করা দরকার। আমার খুব ভালো লাগছে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাচিভমেন্ট, তার পাশাপাশি জাতীয় জীবনে আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি বার্নিং যে সমস্ত ক্রাইসিস, সেইগুলিকে অ্যাড্রেস করতে হবে। আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যদি নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট ভাষায় সুস্পষ্ট দিন তারিখ ঘোষণা করে ওনার যা বক্তব্য সেটাকে পরিষ্কার করা, তাহলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের ভিতরে বিভেদ অনৈক্য দূরীভূত হবে। আমরা চাই না যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকারকে বিতাড়িত করার জন্য যে ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় চেতনা, জাতীয় ঐক্য কোনো ফাটল ধরুক। আমরা চাই না আমাদের পরম আশার স্থল ডক্টর ইউনূস, তার সম্পর্কে কোনো দ্বিধা, কোনো সংশয়, কোনো প্রশ্ন জাগ্রত হোক। আমাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস তারপরে রয়েছে, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে। সেক্ষেত্রে আমাদের চাইতেও তাকে আরো বেশি সচেতন থাকতে হবে এবং সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মোস্তফা জামাল হায়দার। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জুলাই অভ্যুত্থানের সম্মুখ ভাগের অন্যতম নায়ক জনাব নাহিদ ইসলাম, এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। উপস্থিত অন্তর্বর্তী সরকারের এবং ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর ইউনূস সাহেব এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ, ঐকমত্য কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যদি সরাসরি আলোচনা যাই, যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের একটা আশ্বাস দেওয়া হয়েছিল, এর আগে জানুয়ারির 15 তারিখের মধ্যে সেটি করার কথা ছিল, কিন্তু সেটি হয় নাই। সাম্প্রতিক আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সে আন্দোলনের প্রেক্ষিতে সরকার 30 কার্যদিবস ঘোষণা করেছিল। আমরা দেখছি অনেকগুলো কার্যদিবস হয়ে গেছে এবং সেই জুলাই ঘোষণাপত্রের জারি করার ক্ষেত্রে সরকার কি ধরনের উদ্যোগ নিয়েছে বা সেটি কবে হবে সেটা আমরা এখনো পরিষ্কার হতে পারি না। আমি আশা করব যে সরকার যে প্রতিষ্ঠিত সময়, সেই সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে জারি করবেন। আর দ্বিতীয়ত, জুলাই সনদের বিষয়টি এসেছে যে সংস্কারের ঐকমত্যের প্রেক্ষিতে আমরা আশা করি যে এই জুলাই মাসের মধ্যেই 5ই আগস্টের আগেই জুলাই সনদ হয়ে যাবে এবং আমরা ঐকমত্যের ভিত্তিতেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্র কাঠামো বা সংস্কারের রূপরেখা কি সেটি জানতে পারবো। এখানে নির্বাচনের তারিখ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের মত, আমাদের দলীয় মত হচ্ছে যে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচন, সেটি গণপরিষদ নির্বাচনের কথা বলে আসছি। যদি জুলাই সনদ ঘোষণার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায়, তাহলে আসলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে বলে আমরা মনে করি। কারণ নির্বাচনের তারিখ ঘোষণার সাথে রাজনৈতিক দল একে অন্যের প্রতিদ্বন্দ্বিতায় চলে যাবে এবং রাজনৈতিক পরিস্থিতি, মাঠ পর্যায়ের পরিস্থিতি, তৃণমূলের পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে এবং এই প্রশাসনও কতটুকু নিরপেক্ষ থাকবে, সরকারের নিয়ন্ত্রণ থাকবে, সেটি নিয়েও প্রশ্ন আছে। ফলে এই রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জনগণ ভোটাধিকারের জন্য লড়াই করেছে। আমরা 16 বছর অপেক্ষা করেছি, 10 মাস অপেক্ষা করেছি, আমরা আশা করি যে আরো 2 মাসও আমরা অপেক্ষা করতে পারবো। জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ রচনা করে ফেলা উচিত এবং জুলাই সনদ ঘোষণার পরে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া উচিত আমরা মনে করি। কারণ জনগণকেও আমাদের আশ্বস্ত করতে হবে, এই সরকারের দায়িত্ব, যে ভবিষ্যৎ বাংলাদেশ, এই বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তনটা কি হবে, শাসন ব্যবস্থার পরিবর্তন কি হবে, কি কি মৌলিক সংস্কার হবে, আবার রাজনৈতিক প্রয়োজন যে নির্বাচনের তারিখটি কবে হবে। তাই সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো যে জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদটি তৈরি করে আমরা যাতে 5ই আগস্ট
ভাবে এই জুলাই গণ অভ্যুত্থান আমরা উদযাপন করতে পারি এবং সেই উদযাপনের মধ্যে দিয়ে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা নির্বাচনের কথা বলতেছি, কিন্তু যদি নির্বাচন ব্যবস্থারও সংস্কার না হয়, ন্যূনতম ভাবে নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেই প্রস্তাবনাগুলো যদি গৃহীত না হয়, নির্বাচন কমিশন যদি পুনর্গঠিত না হয়, তাহলে আমরা কিভাবে সেই নির্বাচন আসলে কন্ডাক্ট হবে? এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের সেই উদ্বেগ জানিয়েছি। সরকার সেইটি হয়তো বিবেচনা করবেন। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গভীর উদ্বেগের সাথে যে আমাদের নির্বাচন কবে হবে কি হবে না, এটি সরকার, এটি কখনোই সামরিক যারা দায়িত্বে আছেন তাদের জায়গা থেকে আসতে পারে না। এবং রাজনীতির যে সামরিকীকরণ, সেটা থেকে কিন্তু আমাদের অনেক লড়াই করে বের হতে হয়েছে এবং এটা কোনো গণতান্ত্রিক চর্চা নয়। ফলে সেই বিষয়ে আমরা যাতে সচেতন থাকি, এবং কোনো দলও সেটিকে সমর্থন করছে, এটি আমাদের গণতন্ত্রের জন্য অনেক উদ্বেগের। নির্বাচন কবে হবে যেদিনই হোক না কেন, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলো এবং সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে, অন্য কেউ এ বিষয়ে কথা বলতে পারবে না। আমরা দেখছি বিদেশি শক্তি, বিভিন্ন আমাদের যেই ষড়যন্ত্রকারী দেশ, তারাও নির্বাচনের তারিখ নিয়ে কথা বলছে। তো সেই বিষয়ে আমাদের জাতীয় ঐক্য আসলে আরো সংহত করা উচিত, এবং আমরা যাতে আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে পারি সেই ধরনের আমাদের পরিবেশ তৈরি করা উচিত। আর আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব নাহিদ ইসলাম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জামাতি ইসলামীর নায়েবে আমির জনাব ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজকের অনুষ্ঠানের মাননীয় চেয়ারম্যান এবং অভিজ্ঞ উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং আমি অভিনন্দন জানাই রাজনৈতিক দলগুলোকে। কিছুদিন আগে হঠাৎ করে, কিন্তু আমরা সকলে মিলে সেটাকে একটা স্ট্রিমলাইনে নিয়ে আসছি, এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তার ভেরি পজিটিভ ভূমিকার জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি জানেন যে আপনি যে মিটিংগুলো করেছিলেন ভাগ ভাগ করে বিভিন্ন দলের সাথে, সকল দল আপনার প্রতি আস্থার ব্যাপারে আমাদের বক্তব্যকে আমরা রিভিউ করেছি। এই জাতি চায় আপনার নেতৃত্বে একটা সফল ট্রানজিশন হোক, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, এবং বাংলাদেশ জামাত ইসলামীও চায় যে আপনার নেতৃত্বেই একটি সুষ্ঠু নির্বাচন হোক। পুরো জাতির সমর্থন আছে এতে, এবং আমরা যারা রাজনৈতিক দল আছে তার বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশে আছে যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয়, এবং আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনায় এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি আপনি চলে যাওয়ার ব্যাপারে একটা জাতীয় উদ্বেগ তৈরি হয়েছিল, মানে আপনার থাকার ব্যাপারে জাতি একটা ঐক্যমত্য দিয়েছে। আসলে তিনটি বিষয় এখন আমাদের কাছে বোধহয় সামনে আছে, তিনটে ইস্যু। একটা হচ্ছে আমাদের নির্বাচন, সংস্কার এবং ন্যাশনাল সিকিউরিটি, ব্রড বেসডলি যদি আমরা বলতে চাই। ন্যাশনাল সিকিউরিটি আমরা মনে করি, বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার্স এবং আমাদের যারা সিকিউরিটি ইস্যুকে হ্যান্ডেল করে, আমাদের সেনাবাহিনী এবং আদার্স, আর মৌলিকভাবে তো যারা সরকার চালাচ্ছেন, ডিসিশন নেবেন তারা, এর ভিতরে একটি ঐকমত্য থাকা দরকার, এবং ডিফারেন্স যদি থাকে তাহলে সেটি আলাপ আলোচনার মাধ্যমে এটার একটা যৌক্তিক পর্যায়ে এবং সমাধানে আমাদের আসা দরকার। আমরা এটা জানি যে আমাদের দেশটি ছোট, আমাদের উপরে অনেক দেশের সাহায্য সহযোগিতা আমরা নির্ভরশীল থাকি, এবং অযাচিতভাবে তারা কিছু চাপে দিতে চায়, এবং রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তাদের উপরে প্রচন্ড চাপ থাকে, অনেক কিছু ইচ্ছার বাইরেও তাদেরকে হজম করতে হয়। তো বিষয়টা যদি এরকমও কিছু হয় তাহলে আমি মনে করি সরকার উচিত একটা স্টেক হোল্ডারদের সাথে ওপেন হওয়া, সকলেই মিলে যদি আমরা মনে করি আমাদেরকে ভোট ডাউন করতে হবে আমরা করব,
সকালে যদি আমরা মনে করি না আমরা বো ডাউন করবো না, উইল অ্যাকসেপ্ট দ্য রিস্ক, আমরা রিস্ক নেব। আমরা এরকম অনেক রিস্কি ইস্যুতে ঐক্যবদ্ধ ছিলাম এবং আমরা সেখানে সফলতা অর্জন করেছি। অ্যালোন কারোই এ ব্যাপারে অধিকতর দায়িত্ব নেওয়াটা আমরা সমর্থন মনে করি না। এরপর যে সংস্কার ইস্যুটি আসছে, আমরা খুব আশ্বস্ত হলাম আজকে সংস্কার ইস্যুর যিনি ভাইস চেয়ারম্যান আছেন আলী রিয়াজ সাহেব, উনি বলেছেন বাই জুলাই ওনারা শেষ করতে চান, ওনাদের টেনিয়ন 15 দিন পরে 15 আগস্ট। তো যদি আপনি এটা করতে পারেন আমরা আপনাকে একটা থ্যাঙ্কস দেব তখন। এবং এর ভিত্তিতেই যে জুলাই চার্টারের কথা বলা হয়েছে, আমরা জুলাই চার্টারের পক্ষে পুরা নেশন একটা কনসেনসাসের মাধ্যমে একটি চার্টার তৈরি হওয়া উচিত। নাম যদি কেউ চান যে অন্য নাম হবে সেটা, তবে জুলাই নামটা থাকলে আমাদের হিস্ট্রিটা বারবারে রিনিউ হতে পারে, সে ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার আমরা দাবি করছি। নির্বাচনের তারিখের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন তো হইতেই হবে এবং সকল দলেই নির্বাচনের পক্ষে, তবে আমরা কোনো একটা নির্দিষ্ট তারিখের উপরে রিজিড থাকতে চাই না। আমরা মনে করি দেয়ার শুড বি সাম ফ্লেক্সিবিলিটি। এবং আমরা রাজনৈতিক দলগুলো যদি আমরা চাই, আপনি আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা যদি আলাদাভাবে বসে সকলে মিলে আলোচনা করে একটা ঐক্যমত্যে আমরা আসতে পারি, সেটা আমরা আপনাকে দিতে পারি। আপনি ইচ্ছে করলে ওইটাই রাখতে পারেন, ইচ্ছে করলে আপনি পরিবর্তন পরিমার্জন করতে পারেন। আমরা জাস্ট একটা আমাদের আকাঙ্ক্ষাকে তুলতে পারি। আমি শুনেছি যে সত্য কিনা জানি না, আপনি বলেছেন আমাকে কেউ ডিকটেট করলে আমি শুনবো না। আপনাকে ডিকটেট করার তো কারো এখতিয়ারও নেই, ক্ষমতাও নেই, সাহসও নেই। আমি মনে করি আপনি একমাত্র নোবেল লরিয়েট যিনি এখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন। আগামী 100 বছরে আর নোবেল লরিয়েট রাষ্ট্রপ্রধান নোবেল লরিয়েট হইতে পারেন, কিন্তু আবার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার মতো এরকম একটা সার্কামস্টেন্সেস হবে কিনা, দিস ভেরি আনসার্টেন। উই আর প্রাউড অফ ইউ। এবং সারা বাংলাদেশের সমৃদ্ধি আপনার মাধ্যমে, এটা বলতে পুরো জাতির কোনো দিতে তো নেই, বরং আমরা সম্মান বোধ করি। এক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আপনি যে লাইনটা দিয়েছেন, আমরা সকলে এই লাইনের মাঝেই আছি, এই ব্র্যাকেটে আছি। ডিসেম্বর উই আর উইদিন ইউর ব্র্যাকেট, আর জুন উইদিন দি আদার প্রপোজড যে সমস্ত কথাবার্তা আছে ফ্লেক্সিবল, সেগুলোর ভিতরে আছে। আমরা মনে করি মে এবং জুন পরিবেশগতভাবে এটা সুইটেবল না, কারণ আপনি বলেছেন এটা উৎসবমুখর একটা নির্বাচন হবে, এটা একটা মডেল নির্বাচন হবে। সুতরাং পরিবেশটা এমন থাকা উচিত যাতে ছাতা নিয়ে বের হইতে না হয়। মানুষ ঈদের মতো নতুন জামা পরবে, উৎসবমুখী আসবে, এলাকায় হাসি খুশি হবে ভোট সেন্টারে। আমরা প্রতিনিধি দলগুলি এক অন্য কোলাকুলি করে সুস্থ একটা নির্বাচনকে কল্পনা করি। তো সেই জন্যে মে জুন একটু ডিফিকাল্ট হতে পারে। সুতরাং এই 2 মাস গেলে আপনার ডিসেম্বর টু জুলাই, এর মাঝখানে একটা রোজা আছে। তো সবগুলো বিবেচনা করে আপনার কাছে আমাদের একটা আকাঙ্ক্ষা যে আপনি এর মাঝেই একটা সুইটেবল ডেট যদি আপনি ঘোষণা করেন, তাহলে যে টেনশনটা আছে টেনশনটা থাকবে না। কারণ তখন আমি দৌড়াবো আমার জায়গায়, আরেকজন যাবে অন্য জায়গায়, আমাদের ভিতরে একটা সমন্বয় সমঝোতা করা রাজনৈতিক দলগুলো তখন ওইদিকে অ্যাটেনশন চলে যাবে। কারণ বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে বা অন্য জায়গার কারণে মাঝে মধ্যে যে কতগুলো রিউমার বা ভুল কথা আসে যে সরকার 5 বছর থাকবে, ছাড়বে না, এ থাকবে, এগুলো মানুষকে তো কিন্তু একটু আতঙ্কিত করে। সুতরাং মানুষ এটা চায় না যে কোনো পার্টিকুলার ডেটেই আপনাকে আমরা এই করতে চাই, কিন্তু মানুষ চায় সার্টেনিটিটা আপনার ঘোষণার মাধ্যমে এটা দূর হবে, এটা আমরা একেবারেই নিশ্চিত। এবং এটা আমাদের রাজনীতিগুলো আমরা সেখানে এক অন্যের সাথে কনভিন্স করার জন্য, ঐক্যমত্য পোষণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। আমরা আরেকটি ছোট পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে নির্বাচন তো সুষ্ঠু, সঠিক, অবাধ নির্বাচন হইতে হবে। নির্বাচন তো গত 3 বারই হয়েছে, কিন্তু
এটা তো গ্রহণযোগ্য ছিল না। তো এবার নির্বাচন কমিশনের যে অবস্থাটা আমাদের কাছে কি কেন জানি একটু প্রশ্ন সৃষ্টি করছে দুটো কারণে। দে আর ভেরি স্লো, নাম্বার ওয়ান। নাম্বারটা হচ্ছে বিদেশে আমাদের 11 মিলিয়ন ভোটার আছে এবং নির্বাচন কমিশন নীতিগতভাবে একমত ভোটকে এবার তারা এখানে ব্যবস্থা গ্রহণ করবে। তো 11 কোটি মানুষ বহু দেশে আছে, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, কোথায় কোথায় ভোট সেন্টার হবে, কত লোকের জন্য একটা ভোট সেন্টার হবে, কোন দেশে কিভাবে হবে, বিদেশিদের সাথে রেসপেক্টিভ কান্ট্রির সাথে আলোচনা করতে হবে, এই ব্যাপারে আমরা তেমন কোনো উদ্যোগ আছে সেটা আমরা দেখছি না। সরকারকে সচেতন, ইলেকশন কমিশনের ব্যাপারে কিছু কথা আছে যে যারা রিলেভেন্ট আছে আমাদের ব্যুরোক্রেসি, তারপরে টিওনো, ওসি, ডিসি, এসপি, এ সমস্ত জায়গার যে পোস্টিংগুলো আছে বলে আমাদেরকে এলাকাগুলোতে রিপোর্ট দিচ্ছে। তো বিফোর ইলেকশন লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলছি, এটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, ভোটের দিন এখান থেকে কিছু করা যাবে না। সুতরাং এটাও একটা নির্ধারিত সময় থাকা উচিত বা ঘোষণা করা উচিত যে আপনি লেভেল প্লেইং ফিল্ড এতদিনের ভিতরে নিশ্চিত করবেন এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পাবো। কারণ নির্বাচন যদি আবার পলিউটেড হয়, সে সকল নির্বাচনে তো আমরা যাবো না। আমরা আওয়ামী লীগের পলিউটেড নির্বাচনে যাইনি। আপনার সময় যদি সে অবস্থা তৈরি হয় তাহলে সে নির্বাচনে আমরা অ্যাকসেপ্ট করবো না। তো এটাকে খুব সিরিয়াসলি দেখার ব্যাপারে আমরা শরীর বন্ধন জানিয়ে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা সম্ভবত মাগরিবের নামাজের আগেই শেষ করতে পারবো, কিন্তু যদিও কয়েকজন আমন্ত্রিত অতিথিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সময় স্বল্পতার কারণে সেটা সম্ভব হচ্ছে না। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদকে। জনাব সালাউদ্দিন আহমদ। এখানে দাঁড়ায় দিলে কিন্তু আমার কষ্ট হবে এবং বোধহয় দুঃখও পাবেন। কোনটা করবেন চিন্তা করেন। মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার সহকর্মীবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সালাম আলাইকুম। আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি। এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না, কিন্তু সংস্কার কমিশনের যে গতি, সেই গতি নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট হতে পারিনি। কারণ এই সংস্কারের জন্য আমরাই প্রধান প্রবক্তা। আপনারা যদি সৌভাগ্যক্রমে দায়িত্ব গ্রহণ না করতেন, তাহলে যখনই ফেসিবাদের পতন হতো তখন আমাদের কমিটমেন্ট অনুসারে আমাদের যেতে হতো। এখানে 31 দফার নিয়ে আমি কথা বলবো না। আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা 31 দফার সাথে খুব একটা ম্যাচ করে নাই, তেমন না। তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন এবং যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা 3 দিন আলাপ করেছি অবিরত, বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে। এর আগে লিখিতভাবে জবাব দিয়েছি। আপনাদের সংক্ষিপ্ত ভার্সনের যেটা আপনারা স্প্রেডশিট বলেন, সেটার সাথে আমরা খুব একটা একমত হইনি, যেহেতু এখানে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল কিছু। তো যেভাবে আমরা জবাব দিয়েছি, ওখান থেকে আপনারা কম্পাইল করে আমাদেরকে জানাতে পারতেন যে এগুলো সবগুলো এই প্রভিশনগুলো আমরা একমত হতে পেরেছি বা অধিকাংশ দল একমত হয়েছে বা দ্বিমত হয়েছে। এখন জানি না আপনারা কি কি চিহ্নিত করে পরবর্তীতে কথা বলবেন। এমনিতে আলাপ আলোচনা জানতে পেরেছি কিছুটা আপনারা আইডেন্টিফাইড করেছেন যে মেজর ইস্যুসগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন। কিন্তু আমরা যেন একটা বিষয়ে একমত হই যে লেট আস এগ্রি টু ডিসএগ্রি অন সার্টেন পয়েন্টস, মেজর ইস্যুস, যেগুলো কখনোই হয়তো সবাই একমত হতে পারবেন না। যাই হোক, সংস্কার নিয়ে আর বেশি কথা বলবো না, বললে রিয়াজ ভাই কষ্ট পাবে। তো দ্বিতীয় হচ্ছে, আমি এখানে প্রশংসা করতে আসিনি, আমরা এখানে আলোচনা করতে এসেছি। এখন আপনাদেরকে
যে বিষয়গুলো বুঝাতে পারেনি অবিরত, তা সেটাকে আজকে বোঝাতে পারবো মনে হয় না। একটি কারণও নাই ডিসেম্বরের পরে নির্বাচন। আমরা কেন, কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই, কেন চাই, যৌক্তিকভাবে আমরা প্লেস করেছি, বহুবার প্লেস করেছি। এবং জাতির মধ্যে বিভিন্ন রকমের কনস্পিরেসির একটা সুযোগ নিচ্ছে কেউ কেউ, এবং বিভিন্ন রকমের অস্থিরতার সৃষ্টির উপায় তারা আছে। সেটা আভ্যন্তরীণভাবেও আছে, বহির্বিশ্বেরও আছে। অনেকে বক্তব্য রেখেছেন যে পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চাই। ওরা নির্বাচন চায় না বলে কি আমরা অনির্দিষ্টকাল নির্বাচন চাইবো না? তারা কেন নির্বাচন চায় সেটা তারা জানে। তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চাই। তা আপনারা তো কাউকে কাউকে এক্সক্লুড করেই দিয়েছেন, সুতরাং বোঝাই যায় তারা কে কি বলছে। কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চায় তখন তো আপনারা কিছু বলেন না। এবং দেশের অভ্যন্তরে এবং বাইরে বহু বিবৃতি আছে নির্বাচনে মানে চাওয়ার ব্যাপারে। তো সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে, আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী যুক্ত ছিল সেই আন্দোলনে, তাদের সবার পক্ষ থেকে আমরা বলেছি। কিন্তু দুঃখজনকভাবে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায়, ক্ষমা করবেন, এই বক্তব্য বোধহয় আমাদেরকে আহত করেছে। তো যাই হোক, আমরা সংস্কারের কথা বললে তো আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেই দিয়েছেন যে আইন মন্ত্রণালয়ের সংস্কার প্রায় শেষ, বাকিগুলো চলমান। শুধু ওখানে একটি বিষয় আছে যে কনস্টিটিউশনালিটি দেখা হয় নাই। প্রথম যে আইনটা অধ্যাদেশটার কথা প্রথমে যেটা আপনি বললেন যে জাজেস রিক্রুটমেন্ট অর্ডিন্যান্স বোধহয় 2025 যেটা হয়েছে, এখানে এমনকি যে জাজেস রিক্রুটমেন্ট কাউন্সিল যেটা ফরমেশন হয়েছে সেটার কনস্টিটিউশনালিটি নাই। এই অধ্যাদেশটা চ্যালেঞ্জড হয়েছে এবং সেই রিটটা কোনো রকম একটা অবজারভেশন দিয়ে ডিসপোজ অফ করা হয়েছে। এখানে ম্যান্ডেটরি করা হয়েছে রিকমেন্ডেশনস অন দি প্রেসিডেন্ট, যেটার কনস্টিটিউশনালিটি নাই। আর্টিকেল 95 এর সেকশন 2(3)(1)(2)-র সাথে এটা কন্ট্রাডিক্ট করে। তা আমরা চাই তো জুডিশিয়ারির একেবারে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, কিন্তু সেটা একটু কেয়ারফুলি এই অর্ডিন্যান্স আইনগুলো না করলে পরবর্তীতে কোয়েশ্চেন থাকবে এবং সেটা রেটিফিকেশনের জন্য পরে সমস্যা হবে। তো আরো 2-3টা আছে চ্যালেঞ্জ হয়েছে, ওখানে বোধহয় সেকশন 4, 5, 6 এবং 9 চ্যালেঞ্জ হয়েছে। এটা শোনা উচিত ছিল, ডিসপোজ অফ করলে ঠিক হতো। আর বিচারক নিয়োগ তো এটা পিয়ন নিয়োগ না, করা হবে কেন? জাস্টিস যেদিন থেকে নিয়োগ হবে সেদিন থেকেই অ্যাবাভ সেক্রেটারি, তো সুতরাং সেটা একটু ডিগনিটি রাখা উচিত বলে আমরা মনে করি। এনিওয়ে, এর বেশি বলবো না। আর যে সমস্ত অর্ডিন্যান্স নিয়ে আপনারা কথা বললেন, শুধু ল মিনিস্টার আছে বলে ল মিনিস্ট্রির কথা বললো, সমস্ত সংস্কারগুলোর যতগুলো এগ্রিড হয়েছে, বিশেষ করে ইলেকশন সিস্টেম সংক্রান্ত, কনস্টিটিউশন সহ ওখানে আইন আছে 12টা, কনস্টিটিউশন সহ 13টা। সেই আইনের মধ্যে যতগুলো সংস্কার প্রস্তাব হয়েছে 3 মাস আগে আমরা এগ্রিড হয়েছি। এটা এখানে বদিউল আলম মজুমদার সাহেব আছেন, ইচ্ছা করলে এর ভিতরে সেগুলো অর্ডিন্যান্স করা যেত, ছোটখাটো সমস্তগুলো অ্যাকসেপ্টিং দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা প্রয়োজন হবেও না, এটা করে। আর অন্যান্য বিষয়ে জুডিশিয়ারির ক্ষেত্রে এবং প্রশাসনের ক্ষেত্রে, আপনার দুদকের ক্ষেত্রে, এটা তো বলতে গেলে অলমোস্ট সবাই এগ্রিড হয়েছে ম্যাক্সিমাম পয়েন্টে। 2-4টে যেটা হয়নি সেটা বাদ রাখতেন, তো সংস্কার তো শেষ। আর বিচার দৃশ্যমান হয়েছে। আর বিচারের মধ্যে কি কোনো রোডম্যাপ দেওয়া চায়? অনেকে বলেছেন বিচারে যদি রোডম্যাপ দিতে বলেন সেটা হবে ইনজাস্টিস, বিচারের রোডম্যাপ হবে না। বিচার শুরু হয়েছে, করার জন্য যা যা করা দরকার, ডিস্ট্রিক্ট সাপোর্ট, ইনকোয়ারি টিম বা প্রসিকিউশন টিম যা যা বাড়ানো দরকার, ট্রাইব্যুনাল বাড়ানো দরকার, যা কিছু সাপোর্ট দরকার সেটা সরকার করবে। আমাদের প্রয়োজন হলে আমরা কোঅপারেট করব, বিচার চলবে সেটার গতিতে। এবং সেটা তো বিচার এখানে সমাপ্ত হইলেও আপিল হবে, আরো অনেক কিছু হবে। তবে প্রধান উপদেষ্টা জাতি অবশ্যই দেখতে চাচ্ছে বিফোর 5th আগস্ট অ্যাটলিস্ট একটা বিচার যেন
মানুষ রায় দেখতে পায়। অবশ্যই এর মধ্যে কোনো জোরাজুরি জবরদস্তি নেই, কিন্তু এটা জাতির প্রত্যাশা। এখানে আপনার একটু প্রশংসা করি, যে মাননীয় আইন উপদেষ্টা হোক, আইসিটি ট্রাইব্যুনাল হোক, একটা কেস কয়েকজন আসামি সেটা আইডেন্টিফাইড করেছেন, ট্রায়ালটা খুব শীঘ্র করা সম্ভব। এরকম আরো 1 to 10 পর্যন্ত করার জন্য আমি মাননীয় আইন উপদেষ্টাকে অনুরোধ করব। এগুলো প্রায়োরিটি, বাকিগুলো হবে। আমি কালকে ওখানে নিজে মামলা করতে যাব। আমার বিরুদ্ধে খুব কমপ্লেন উঠেছে আমি নাকি মামলা করছি, নাকের মধ্যে রহস্য আছে, সেজন্য কালকে যাব মামলা করতে। যাই হোক, সেগুলো পরে করলেও হবে। প্রায়োরিটি হচ্ছে এগুলো, মানুষ দেখতে চায়, জাতি দেখতে চায়। এবং আমরা যে কালকে দেখলাম সেটার প্রশংসা করি, যে এইভাবেই যেন ট্রান্সপারেন্টলি পুরো জাতি ওপেন কোর্ট ট্রায়াল দেখতে পায়। এনিওয়ে, মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের উপরে আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমাদের চাইতে বেশি সাপোর্ট আপনাদেরকে আর কেউ দিয়েছে বলে আমি জানি না। আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। পুরো উপদেষ্টা মন্ডলীর কর্মকাণ্ডে কোনো কোনো সময় আমাদের মনে হয়েছে যেন আমরা অপোনেন্ট বা প্রতিপক্ষ, সেটা আমাদেরকে বুঝতে দেবেন না। আপনারা দয়া করে আদালতের রায় বাস্তবায়ন করে, যেখানে আইনের শাসন নাই, মানুষ যাতে মনে না করে যেখানে আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না, সেটা এখন দৃশ্যমান হচ্ছে। আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে, মানুষকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে। আমরা সেটা আপনার কাছে আশা করি না। এদেশের মানুষ এই উপদেষ্টা মন্ডলীর কাছে নিরপেক্ষ আচরণ আশা করে, সেটা আপনাকে দেখতে হবে। আমরা যে শুধুই কমপ্লেনের বাস্কেট খুলে আপনার কাছে যাই তা নয়, সেটা আপনার হাতকে স্ট্রেনদেন করার জন্য যাই। এই জাতিকে বুঝাতে দিতে চাই যে আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি। আর সবসময় প্রশংসা নিয়ে যদি আপনার কাছে যাই, যে সমস্ত লোকজন উপদেষ্টা মন্ডলীর শুধু আপনাকে বাইরের দৃশ্য সম্পর্কে বলে না, শুধুমাত্র প্রশংসা করে, সরকার তো কয়েকবার দেখছি, বিরোধী দলেও দেখছি, তারাই হচ্ছে সবচাইতে বেশি ক্ষতি করে সরকারের সমালোচনা যারা বেশি করে, আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে, ধরে দেবে, তারা আপনার বন্ধু। আমরা আপনার বন্ধু। আমরা হয়তো বাইরে আছি, কিন্তু সবচেয়ে বেশি আপনাকে সমর্থন করব। দয়া করে সবকিছু বিবেচনায় না করে একটা রোডম্যাপ দিবেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য, সেটা আমাদের দাবি। আর যদি কোনো যুক্তি থাকে তাহলে পরে আপনি সেটা জাতির কাছে উপস্থাপন করবেন এবং সেভাবে বলবেন। এখানে সবাই সেই কথাই বলেছে, যাতে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রেখে শক্তিতে পরিণত করে আগামী দিনেও আমরা একটা বাংলাদেশ, এমনভাবে কার্যকর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, যেখানে আমরা সবাই নিজেদের মধ্যে বিতর্ক করব, আমরা সবাই নিজেদের মধ্যে দ্বিমত হব, বহুমত হব, কিন্তু রাস্তা একটাতে এগিয়ে যাব। এটা যেন আমরা দেখতে পাই। ধন্যবাদ।